দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। আজকে সারাদিনের যদি গরম খবর বলি, তাহলে সেই গরম খবরটা হচ্ছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির সঙ্গে জোট করার ঘোষণা করেছে জামাত, আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। তার কিছুক্ষণ পরেই আসলে এনসিপির পক্ষ থেকেও বলা হয়েছে তারা জামাত ইসলামের সঙ্গে নিয়ে একটি নির্বাচনী জোটে যাচ্ছেন। তবে এলডিপি যদিও এই জোটে আজকে আসার ঘোষণা দিয়েছে, কিন্তু সারাদিনের কিন্তু আলোচনা যে এনসিপির সঙ্গে জামাত ইসলামের নির্বাচনী জোট হয়েছে এবং এটি নিয়ে এনসিপির মধ্যেও নানা আমরা ধরনের উথাল পাথাল দেখতে পাচ্ছি। অনেকে পদত্যাগ করেছেন, অনেকে এটি নিয়ে আপত্তি করেছেন, আবার অনেকে এটি নিয়ে আমরা ফেসবুকে যেটি দেখছি অনেকে এটির পক্ষে বলার চেষ্টা করছেন যে কেন এই জোটে তারা গেলেন, এবং এনসিপির পক্ষ থেকেও আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়েছে যে কেন তারা গিয়েছেন। আমরা আজকে এই বিষয়টি নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। আমাদের আজকের বিষয় ভোটের জোট ও আদর্শের দ্বন্দ্ব। দুজন অতিথি আছেন, পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সহযোগী অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনা যাব এবং খুব স্বাভাবিকভাবে এই ফরিদুল হক আপনাকে দিয়ে শুরু করি। আমি যতটুকু জানি যে 30 জন এনসিপির নেতা এই জামায়াত ইসলামের সঙ্গে জোট করার নিয়ে আপত্তি জানিয়েছেন, তাদের মধ্যে আপনি একজন। মানে লিস্ট দেখলাম আমি। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা কেন এই জোট গঠনে আপনাদের আপত্তি আছে, এক। 2 নম্বর, এই জোট গঠনের মধ্য দিয়ে এনসিপি থেকে ভাঙনের শুরুটা হলো কিনা? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। কেন এই জোট গঠন না, আমরা যে কোনো জোট গঠনেরই বিপক্ষে ছিলাম। কেন? সেটার কারণ হচ্ছে যে আমরা নিজেরাই একাধিকবার খুবই গুরুত্বপূর্ণ সময়ে জোট করার বিপক্ষে আমরা অবস্থান নিয়েছি এবং আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি। পুরনো রাজনৈতিক বন্দোবস্তের যে পলিটিক্যাল পার্টিগুলো, তাদের সাথে আমাদের একসাথে পথ চললে আমাদের যে নতুন রাজনীতি তৈরি করার যে প্রক্রিয়া, সেটা ক্ষতিগ্রস্ত হবে। এটা নিয়ে আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। এই আলোচনার প্রেক্ষিতেই কিন্তু ওই অবস্থানগুলো আমরা নিয়েছি। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে এই আলোচনার প্রেক্ষিতে এই অবস্থান নিয়েই আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে আমরা গত মাসে আমাদের মনোনয়ন আবেদন আহ্বান করেছি। সেখানে 1500-র মতো মানুষ 300 আসনে প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছেন। তারা মনোনয়ন ফর্ম নিয়েছেন। তাদেরকে আমরা 3 দিনব্যাপী মহাসমারোহে তাদের আমরা সাক্ষাৎকার নিয়েছি, তাদের সাথে আমরা কথা বলেছি এবং আমরা বোঝার চেষ্টা করেছি কেন মানুষ এনসিপির হয়ে নির্বাচনে মানে কি বলে যে পার্টিসিপেট করতে চান, উৎসাহের জায়গাটা কোথায়। আমরা দেখেছি যে ব্যাপক উৎসাহ পেয়েছে এবং সাড়া পেয়েছি, যাতে মনে হয়েছে যে একটা আসলেই অনেক মানুষ এগিয়ে আসতেছে একটা নতুন রাজনীতি গড়ে তুলতে। তাদের তেমন কোনো স্বার্থগত কিংবা সুবিধাগত আকাঙ্ক্ষা নেই, তারা আসলে বাংলাদেশকে সার্ভ করতে চায়। এটা একটা ব্যাপক সাড়া পড়েছিল এবং আমরা যেটা খেয়াল করেছি যে এই মনোনয়ন প্রক্রিয়া শুরুর আগে এবং মনোনয়ন প্রক্রিয়া যখন মোটামুটি তুঙ্গে, এই সময়টাতে এনসিপির সমর্থন বেশ মাত্রায় বাড়তেছিল। তা আমরা যদি এটাকে কন্টিনিউ করতাম তাহলে, এবং কন্টিনিউ আমরা যেভাবে করছিলাম, আমরা যদি এককভাবে ইলেকশনে যেতাম, আমি মনে করি, এবং ইলেকশনে যাওয়ার পরে আমরা যখন মাঠে নামতাম, আমাদের প্রার্থীরা এই দলের এনসিপি শাপলাকলি নিয়ে যখন মানুষের দুয়ারে দুয়ারে যেত, এই সমর্থন আরও অনেক বাড়তো। সব মিলে আমাদের নিজেদের একটা অ্যানালাইসিস হচ্ছে যে আমরা 6-7-8% বিভিন্ন সময়ে বিভিন্ন জরিপে এসছে, আমরা এটা দেখছিলাম যে 10-এর কাছাকাছি চলে এসছে এবং নির্বাচনে আমরা পার্টিসিপেট করার মধ্য দিয়ে, এবং আমরা যদি একটা আলাদা কি বলে যে মানে বৈচিত্র্য এবং কিংবা আলাদা আমাদের নিজেদের ইউনিক অবস্থান প্রকাশ করতে পারতাম জনগণের সামনে, ভোটারদের সামনে, তাহলে মানুষ আমাদেরকে গ্রহণ করত এবং এটা 15%-এর কাছাকাছি চলে যেত। একটা নতুন রাজনৈতিক দল 1 বছর হওয়ার আগেই যখন নির্বাচনে অংশগ্রহণ করতেছে, সে শুরুতেই 15% মানুষের সমর্থন আদায় করা, এটা হিউজ একটা ব্যাপার। এটা আরেকটা কারণ। এবং সর্বশেষ কারণ সেটা হচ্ছে যে মানে সর্বশেষ না, আরও 2টা কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে এই যে 1500 মানুষ আমাদের উপর আস্থা রাখলো, আমরা 125 জনকে আমরা প্রাথমিক মনোনয়ন দিয়েছিলাম এবং হঠাৎ করে 24 তারিখ রাত্রে ঘোষণা হলো যে আমরা জোট করব। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং তখন মনে হয় যে আমরা তাদেরকে নিয়ে বোধহয় একটা খেলাধুলা করছি, এই ব্যাপারটা সামনে চলে আসে। সো এইটা আর একটা বড় কারণ যে এতে আমাদের কমিটমেন্টের কনসিস্টেন্সি নষ্ট হয়।
যেটা মানুষ আসলে একটা রাজনৈতিক দল, বিশেষত আমাদের মতো একটা রাজনৈতিক দলের কাছ থেকে দেখতে চায়। প্রত্যাশা করে। এবং সর্বশেষ যে ব্যাপার সেটা হচ্ছে যে এই মানে আমি অন্য কোনো বক্তব্যের মধ্যে যাব না, আমি কাউকে নিয়ে সমালোচনা করব না। জোট ভালো না মন্দ, জোট হইছে এগুলো অনেক বিতর্ক আছে, কার সাথে জোট করলে ভালো, কার সাথে জোট করলে খারাপ, সেগুলোর মধ্যে আমি যাব না। কে ভালো রাজনৈতিক দল, কে খারাপ রাজনৈতিক, এটার মধ্যে আমি যাব না। কিন্তু আমি অ্যাজ এ পার্টি ম্যান, আমি তো পার্টি করি, আমি পার্টি ম্যান, আমি আসলে আমার পার্টির সাংগঠনিক স্বার্থ এবং রাজনৈতিক স্বার্থ দেখব। আমাদের এখন যে সময়টা, এই সময়টা হচ্ছে আমাদের সংগঠন এবং রাজনীতি বিল্ড আপ করার সময়। এখন আমি যদি 30টা 35টা আসনে জোটগত নির্বাচন করি, বাকি যে আসনগুলো আছে বাংলাদেশে, এই রাজনীতিটা কিন্তু আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের রাজনীতিগুলো কিন্তু আসন কেন্দ্রিক হয়। আসনের একজন নেতা থাকেন কিংবা একাধিক নেতা থাকেন, তারাই কিন্তু ওই আসনের রাজনীতিটাকে টিকিয়ে রাখে 5 বছর ধরে, তারপরে নির্বাচনের সময় নির্বাচন করে। এটাই কিন্তু বাংলাদেশের রাজনীতির প্যাটার্ন। তাহলে আমি 30 আসনে কিংবা 35 আসনে যদি নির্বাচন করি, কিংবা ইভেন 50 আসনে যদি আমি নির্বাচন করি, বাকি যে 250 আসন, ওই আসনগুলো কিন্তু বসে থাকলো। ওইখানে আমার নেতাকর্মীদের কি হবে, ওইখানে আমার সংগঠনের কি হবে, এইটার কোনো জবাব আমি দিতে পারছি না। এবং তাতে করে যেটা হবে যে আমি শুরুতেই একটা এমন বড় ধাক্কা খাবো যে আমার 1/5 কিংবা এর থেকেও বেশি অংশের সংগঠন শুরুতেই গড়ে ওঠার সময় ধাক্কা খেয়ে পড়ে যাবে। এবং রাজনৈতিকভাবে আমি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলাম, সেইটা আমি যদি যখন পুরনো ধাঁচে পুরনো রাজনৈতিক দলগুলোর সাথে সেটেলমেন্ট করে, যেটাকে বাংলাদেশের মানুষ ভালো হোক খারাপ, আমি এটা সমালোচনায় যেতে চাই না, মানুষ এটাকে মানে মানুষের পারসেপশনটা হচ্ছে যে এইভাবে যাওয়াটা আসলে একটা ক্ষমতার ভাগাভাগি করা, এইটা ঠিক ওয়ে না, কিংবা আমাদের কাছ থেকে মানুষ এটা চাচ্ছিল না। সেই জায়গায় আমাদের রাজনৈতিকভাবে একটা বড় ধাক্কা আমাদের সামনে আসে, দুই জায়গাতেই ক্ষতিগ্রস্ত হয়। সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি, আমরা যে 30 জন এই প্রতিবাদ জানিয়েছি, যদিও এটা একটা ইন্টারনাল প্রতিবাদ ছিল, প্রতিবাদ না, আমরা একটা আসলে স্মারকলিপি দিয়েছিলাম আমাদের আহ্বায়ক বরাবর, কোন একটা ইন্টারনাল গ্রুপ থেকে এটা মানে মিডিয়ার কাছে ফাঁস হয়ে যায়, যেটা আমরা আসলে ট্রেস আউট করতে পারিনি। কিন্তু আমরা পরিষ্কার যে আমাদের এই মানে এই যে কমিটমেন্টের জায়গাটা, এই জায়গাটা ধাক্কা খেলে আমাদের জন্য ঘুরে দাঁড়ানো অনেক কঠিন হবে। এই জায়গাটা থেকে আমরা মূলত হচ্ছে যে এনসিপি নিজে গত 28শে ফেব্রুয়ারি থেকে এই 2 দিন আগে পর্যন্ত নিজে যে রাজনৈতিক অবস্থান নিয়েছে, যে সাংগঠনিক অবস্থান নিয়েছে, আমরা কিন্তু ওইটার উপরে বেসিস করে এই কথাটা বলেছি। আমরা কিন্তু অন্য নতুন কোনো কথা বলিনি। এরই মধ্যে আপনাদের 3 জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছে, আপনারা কি এখনো দলে আছেন? জি, আমরা দলে আছি, আমি এখনো দলে আছি। আচ্ছা, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলেন। একটু স্নিগ্ধা রেজওয়ান, আপনাকে কাছে একটু জানতে চাই, আজকে জামাত ইসলামের সঙ্গে এলডিপি এনসিপি জোট করার পরে আলোচনা হয়েছে, কিন্তু এনসিপির সঙ্গে জামাত ইসলামের এই জোট করা নিয়ে আমি সমালোচনা অনেক বেশি দেখছি, বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সমালোচনা করছেন। আপনি এই জোটটা কীভাবে দেখছেন, প্রথমে একটু ছোটো করে জানতে চাই। আপনাকে ধন্যবাদ, ফরিদকে শুভেচ্ছা। এখন কি অর্থে শুভেচ্ছা জানানো যায় সেটা একটা প্রশ্ন বটে। যাই হোক, প্রথম কথা হচ্ছে, দেখেন, এটা একটা পজিটিভ দিক আছে। পজিটিভ দিকটা আগে বলি, সবাই যেহেতু সমালোচনা করছে। ভোট মৌসুম আসছে, এইটা বুঝতে পারাটা হচ্ছে পজিটিভ দিক। কারণ সাধারণত ভোট মৌসুম যখন আসে, তখন যদি ভোট হয় তখনই এরকম দেখা যায়, আজকে কালকেও একদম মনোনয়নপত্রটা উইথড্র করার একদিন মুহূর্ত পর্যন্ত এরকম নানা কিছু চলবে। আমরা 2008 পূর্ববর্তী যত ইলেকশনগুলো আপনি যদি দেখেন, সবকটাতে আপনি এরকম একটা পাবেন। তো এটা হচ্ছে পজিটিভ সাইড, যে আচ্ছা, বোঝা যাচ্ছে যে সবাই একটা নির্বাচনের মধ্যে যেতে চাচ্ছে। এখন এই পুরো প্রসঙ্গটাতে আপনি বললেন যে কিভাবে দেখছি। দেখেন, আমি এই পুরো ব্যাপারটাকে দুইভাবে দেখি। ব্যক্তিগতভাবে আমি এনসিপির মানে এখানে পার্টিকুলার একটি দলের কথা আমি বলতে চাই। এনসিপির ক্ষেত্রে আমি আসলে ভীষণ রকমের হতাশ বোধ করছি। হতাশ বোধ করার মূল কারণ হচ্ছে, এই দলটি একটি তরুণদের দল ছিল, এই দলটির মধ্যে অনেক সম্ভাবনাময় নেতৃত্ব ছিল, এই দলটির মধ্যে আপনার যেই একটা স্পিরিট নিয়ে, হ্যাঁ, একদম মানে নয়া বন্দোবস্ত বলেন, তারুণ্য বলেন, এটা নিয়ে যে শুরু করেছিল যাত্রাপথটা, সেই যাত্রাপথটা আমি এখন দেখতে পাচ্ছি যে সেটা মানে ক্রমশই একেবারেই মানে তলানিতে যে ঠেকলো, এবং সেটা যে এত অল্প সময়ের মধ্যে।
এই ব্যাপারটা কিন্তু এরকম হয়নি যে একটা দীর্ঘ সময়ের মধ্য দিয়ে, একদম মানে যখন তার গড়ার বয়স, অর্থাৎ চারা গাছ আপনি রোপণ করেছেন তখনই যদি চারপাশ আগাছাতে ভরে যায় সেটা যেমন একটা বিপদের সংকেত দেয়। তো সেই জায়গাটা থেকে আসলে এনসিপির জন্য আমার আসলে এক ধরনের হতাশা কাজ করছে। অপর যে দলগুলোর কথা আপনি বলছেন সেগুলো আমি মনে করি এখানে হতাশাগ্রস্ত হবার কিছু নেই, কারণ এটা হিস্টোরিক্যালি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়। কিন্তু এনসিপি তো একটা নতুন, একেবারেই ওই অর্থে তরুণদের দল ছিল। এখন আসলে ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে হচ্ছে দুটো। এখানে একটা ইলেকশন আপনার অ্যারিথমেটিক একটা ব্যাপার হয়েছে, মানে ইলেকশনের আগে আপনি ভোটটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটার একটা বন্দোবস্ত হয়েছে। এটার আগেও খুব গুরুত্বপূর্ণ, এনসিপি জামাত ইসলামের সাথে জোট করেনি। এনসিপি ৮টি দলের সাথে জোট করেছে এবং আনফর্চুনেটলি ৮টি দলই একটি ভীষণ রকমের পার্টিকুলার মতাদর্শিক লড়াইয়ের সাথে যুক্ত। অর্থাৎ তারা একটি ভয়েসেরকে প্রমোশন দেয় এবং সেটা রাইট বেস্ট অবভিয়াসলি, এবং দক্ষিণপন্থীদেরও এখানে একটা যোগাযোগ আছে। আপনি ৮টি দলকে যদি একটু দেখেন তাহলে আপনি বলতে পারবেন। প্রশ্ন হচ্ছে এনসিপি নিজে যেখানে স্টার্টই করলো, যাত্রাই করলো মাল্টি ভয়েসের কথা বলে, বহুস্বরের কথা বলে, বহু মানুষের কথা বলে, নয়া বন্দোবস্তের কথা বলে, সেই এনসিপি কি করে এই এই আপনার ওই যে কী বলে ওই যে ওয়ান ভয়েস, মানে একটি থাকবে, যারা কিনা নিজেরা বলে মানে দাবি করেন যে তারা শরিয়া কায়েম করবেন, শরিয়া ভিত্তিক সমাজ করবেন, বা ইসলামিক রাষ্ট্র করবেন। ওই এনসিপি তো কখনো বলেনি যে, কোনো সময় তো বলেনি যে সে ইসলাম ভিত্তিক রাষ্ট্র কায়েমের রাজনীতি করে। তাহলে এনসিপি এটার সাথে যুক্ত হলো কি করে? তার মানে এখানে ওই যে পুরনো যে গল্প, সেই গল্পটা কি জানেন? এখানে আদর্শের কোনো লড়াই হয় না, এখানে বন্টনের লড়াই হয়। এই হচ্ছে মূল দুঃখের জায়গা। এখানে ছোট্ট একটা আপনি ইনফরমেশন, আজকের প্রেস কনফারেন্সে নাহিদ ইসলামের কাছে এমনই একটা প্রশ্ন ছিল আর কি, যে আপনি যেটা বলছিলেন তিনি যে উত্তর দিয়েছেন যে আমাদের সাথে তাদের মধ্যে আদর্শিক কোনো জোট হয়নি এবং আদর্শিক কোনো মিলও নেই, আমরা শুধুমাত্র একটি নির্বাচনী জোট করেছি। এইটা উত্তরটা। আপনি নির্বাচনী জোট করেছেন, আমি তো এটা তো অস্বীকার করছি না। আপনি সমঝোতা শব্দটা ব্যবহার করেছেন, আপনি তো সমঝোতা এসেছেন, রাইট? আচ্ছা, তো সমঝোতায় যখন আপনি আসেন তার মানে আপনি এখানে নিশ্চয়ই তার সাথে আপনি নেগোশিয়েট করেছেন বিষয়গুলো, রাইট? তো এখন আপনার সমঝোতা, আপনি এখানে আদর্শিক যুক্ততা নাই, কিন্তু আপনি সমঝোতা করেছেন এবং সেখানে বাকি ৮টি দল হচ্ছে এক পক্ষ, আপনি আর এক পক্ষ, আপনি সেখানে গেলেন। এটা তো তাহলে ওই যে পুরনো যে বন্দোবস্ত আছে আপনি তো সেটার পুনরাবৃত্তি করলেন। তাহলে বিএনপি জামাত কি দোষ করেছে? সারা জীবন যে বিএনপি জামাত ৪ দলীয় ঐক্য জোটের যেই বদনাম বিএনপির ঘাড়ে মানে দৈত্যের মতো বহন করতে হয়েছে, এখান থেকে কি এনসিপি কিছু শেখেনি? তাহলে প্রশ্নটা তো ওখানেই থাকে, তাহলে কি যাহা লাও তাহাই কদু, যাহা বিএনপি ৪ দলীয় ঐক্য জোট তাহাই ৮ দলীয় এবং এনসিপি ঐক্য জোট, অথবা তাহাই কি ওই আওয়ামী লীগ যেখানে সময়ে সময়ে একটা সময় আওয়ামী লীগ জামাতের সাথেও তো যুক্ত ছিল। তাহলে এখানে নয়া বন্দোবস্তের কি হলো? আমি তো ঠিক বুঝতে পারলাম যে নয়া বন্দোবস্ত আসলে কোথায় গেছে, এটা একটা বড় প্রশ্ন। আমি তো আপনাকে জানতে চাইবো, আজকে যেটি যখন নির্বাচনী জোট নিয়ে এনসিপি প্রেস কনফারেন্স করেছেন, সেখানে আপনাদের নাহিদ ইসলাম তিনি যেটি বলেছেন যে, আমি যদি বলি যে হাদির খুনের মধ্য দিয়ে প্রমাণিত হয় বাংলাদেশে এখনও আধিপত্যবাদী শক্তি রয়েছে। 5ই আগস্ট যে স্বৈরাচারকে তাড়িয়েছি তারা নির্বাচন বানচালার চেষ্টা করছে, সেজন্য বৃহত্তর ঐক্যের স্বার্থে আমরা জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় এসেছি। এটির সঙ্গে আপনি একমত যে 5ই আগস্ট এই হাদির খুনের পরে আসলে পরিস্থিতি অনেক বদলে গেছে এবং তারপরেই আসলে আপনার এই জামাত ইসলাম এবং এনসিপি কাছাকাছি চলে এসছে? না, মানে এটা হাদির হত্যার মধ্য দিয়ে পরিস্থিতি বদলে গেছে, এটা সত্য। কিন্তু সেইটা ঠিক কতটা নির্বাচনী জোট করার ক্ষেত্রে কতটা যুক্তি আকারে আসতে পারে, এই ব্যাপারে আমি একমত নই। এই ব্যাপারে ওনার এই বক্তব্যের সাথে আমি একমত নই। আধিপত্যবাদ বিরোধী লড়াই, এই লড়াই আমরা বহু সময় ধরে লড়ছি। লড়াইয়ের বিভিন্ন ফেজ ছিল, এই লড়াই হয়তো একটা নতুন ফেজে আসছে, কারণ এই ধরনের ঘটনা এর আগে আমরা দেখিনি। মোটামুটি জনপ্রিয় একজন তরুণ অ্যাক্টিভিস্ট কাম পলিটিশিয়ান ওসমান হাদিকে যেভাবে দিনে দুপুরে একেবারে মানে রাজপথে গুলি করে হত্যা করা হয়েছে, এবং যে শুটার তাকে গুলি করেছে সেই শুটার তার
সাথেই ছিল, তাদের গ্রুপের এক অংশ ছিল। তার মানে তাদের গ্রুপে সে প্রথমে এন্ট্রি নিয়েছে, গ্রুপ সম্পর্কে স্টাডি করেছে, রিড করেছে, তারপরে তাকে খুব ঠান্ডা মাথায় কাছ থেকে গুলি করে হত্যা করেছে এবং খুব পরিকল্পিতভাবে নিরাপদ প্রস্থান করেছে। এই যে মডেলটা, এই মডেল কিন্তু হচ্ছে প্যালেস্টাইন মডেল কিংবা কাশ্মীর মডেল। প্যালেস্টাইনে এটা হচ্ছে আপনার মোসাদ করে, কাশ্মীরে এটা করে, এবং আমরা জানি দুই গ্রুপ কোলাবোরেটলি কাজ করে। তো বাংলাদেশকে একটা প্যালেস্টাইন ল্যাবরেটরি বানাতে চায় কিংবা দিল্লি, এটা আমরা জানি। তো আমরা এটা জেনেই তো দিল্লির আধিপত্যবাদের বিরোধিতা করি। এটা তো এমন কিছু না যে আমরা এটা দিল্লির আধিপত্যবাদের বিরোধিতা করব, দিল্লি আমাদেরকে মানে খুব আদরে আপ্যায়নে রাখবে। আমরা প্রতিদিন গুলি মাথায় নিয়েই তো আমরা এই আধিপত্যের বিরোধিতা করব। তো এইখানে আমি যে জায়গাতে দেখি যে ওসমান হাদির যে লড়াই, এবং ওসমান হাদি যে লড়াইয়ের পথ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে, আমি এর থেকে বেটার আর কি লড়াইয়ের পথ তৈরি করব। আমাদের সামনে হচ্ছে লড়াই করতে করতে, ওসমান হাদি বলে গেছে তো মৃত্যুর আগে, সে বলে গেছে যে আমি এগুলো আমি মোটেই কেয়ার করি না, আমাদেরকে লড়তে হবে, লড়তে লড়তে আমি শহীদ হয়ে যাব, এটাই হচ্ছে আমাদের লড়াই। এবং একজন শহীদ হবে, আরো 1000 জন সামনে দাঁড়াবে। আমরা জুলাইতে এটা দেখেছি। জুলাইয়ে আমাদের যে লড়াই ছিল, জুলাই গণঅভ্যুত্থানের নেতা নাহিদ ইসলাম, এবং জুলাই আমাদের কি লড়াই? জুলাই আমাদের লড়াই হচ্ছে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যেরকম লড়াই ছিল, পাশাপাশি এই ভূখণ্ড রক্ষার লড়াই আমাদের ছিল। তো আমরা খুব পরিষ্কারভাবে জানি যে এই ভূখণ্ডকে অকুপাই করে রেখেছিল একটা আগ্রাসন, মানে একটা আধিপত্যবাদী শক্তি। তাহলে আপনি খেয়াল করে দেখেন, জুলাইয়ের যে কোনো স্পটে যারা পুলিশের সাথে খালি হাতে বন্দুকের গুলির সামনে যারা লড়াই করতেছে, যে কোনো একজনকে আপনি জিজ্ঞেস করে দেখেন, বাংলাদেশের যে কোনো জায়গা র্যান্ডম কাউকে জিজ্ঞেস করে দেখেন, আমার যতটুকু আমি ইন্টারভিউ করেছি, জানি, আমি যতটুকু কথা বলেছি, প্রত্যেকটা জায়গায় দিল্লি না ঢাকা স্লোগান হয়েছে লড়াইয়ের মুখে। লড়াইয়ের মধ্যে তো স্লোগান লাগে, প্রত্যেকটা জায়গাতে এটা হয়েছে। তার মানে আমরা জানতাম যে আমরা আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতেছি। তাহলে এই লড়াই আরো কঠিন হবে, এটা তো খুব স্বাভাবিক, কারণ আমরা তো ওদেরকে পরাজিত করেছি। কিন্তু ওইটা নির্বাচনী মানে সমঝোতার সাথে এটা রিলেটেড না। এইটা আমি মনে করি বরঞ্চ এইটা আমাদের সবাইকে এইখানে আনতে পারতে হবে। মানে আমরা যারাই জুলাই গণঅভ্যুত্থানের অংশীদার, এবং যারা আমরা ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা করেছি, প্রত্যেকটা দল, মত, গোষ্ঠী, সংগঠন, ব্যক্তি যারা এটার সাথে যুক্ত ছিল, সবাইকে এটাতে আমাদের সিঙ্ক করতে পারতে হবে। কারণ এই লড়াই তো সবার, এটা তো শুধুমাত্র এনসিপির একার লড়াই না। এই লড়াই কি বিএনপির লড়াই না? অবশ্যই আমি তো মনে করি বিএনপির লড়াই, এবং বিএনপি পরিষ্কারভাবে এই লড়াইয়ের পক্ষে আছে, কিংবা তাকে এই অবস্থান নিতে হবে যদি তার পক্ষে কোনো ধোঁয়াশা থাকে। এবং আমি খুব পরিষ্কারভাবে একটা জিনিস আমি নোটিস করেছি, আমি কিন্তু পক্ষ নিচ্ছি না, আমাদেরকে এই ট্যাগিং করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। আমি কারা করেছে আমি সেটা বলতে চাই না। আমি নিজে কোনোদিন বিএনপি করিনি, বিএনপি করার কোনো সম্ভাবনা আপাতত অদূর ভবিষ্যতে আমার নাই। হ্যাঁ, কিন্তু সে যে কাজটা করবে সেটাকে আমি সমালোচনা যেমন করব, আবার যেটাকে আমি দেখবো যে এটা আমার পক্ষে যাচ্ছে সেটার পক্ষে তো আমি বলবো। তারেক রহমান বাংলাদেশে ফিরে উনি তো ওসমান হাদির কবর জিয়ারত করেছেন, তার মধ্যে দিয়ে মেসেজ কি? মেসেজ হচ্ছে উনি আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াইছেন। উনি যতক্ষণ পর্যন্ত এদের সাথে আছেন, উনি আমার কমরেড, খুব সিম্পল। যখন করবে আমি ওনার বিরুদ্ধেও লড়াই করবো। হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করছি না। তো এই জায়গাটা খুব পরিষ্কার, ফাইন লাইন। বাংলাদেশে এটা হচ্ছে রেড লাইন। আপনি দিল্লির আধিপত্যবাদীদের সাথে কোনো ধরনের সমঝোতা করতে পারবেন না। আপনি যখন বলেন ট্যাগিং এর কথা যদি বললেন, আমি একটু আপনার কাছে জানতে চাই, যদি এনসিপি জামাত ইসলামের সঙ্গে জোট না করে বিএনপির সঙ্গে জোট করতো, আপনারা কি একই প্রতিবাদ করতেন? অবশ্যই একই প্রতিবাদ করতাম। আমি এটা বলছি যে এটা আমার তো জামায়াত ইসলামী কিংবা বিএনপি, এইটা রাজনীতির সমালোচনা করা কিংবা পাল্টা রাজনীতি আমাদের রাজনীতি না। আমাদের রাজনীতি হচ্ছে কনস্ট্রাকটিভ রাজনীতি। আমরা কি ভিশন বাংলাদেশের সামনে আনতে চাই, আমরা কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করছি, এটা আমাদেরকে গড়ে তুলতে হবে। সো ইটস এ লং জার্নি। লং জার্নি মানে হচ্ছে যে এটা 100 বছর লাগবে তা না, অন্তত 2-4 বছর তো লাগবে। এটা একটা জার্নি করতে হবে আপনাকে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি একটা বিল্ডিং তৈরি করতেছেন, আপনার পাইলিং এর কাজ চলতেছে, গ্রাউন্ড ফ্লোর এই আন্ডারগ্রাউন্ডের কাজ চলতেছে, এরপরে আপনি ঢালাই শুরু করবেন, তারপরে আস্তে আস্তে আপনি উপরে উঠবেন। যখন বিল্ডিং এর কাজটা চলে তখন নিচে কিন্তু অনেক দিন কাজ হয়, আপনি খেয়াল করে দেখবেন বিল্ডিং দেখা যায় না, কিন্তু আপনি নিচের কাজটা শেষ করে যখন আপনি ছাদ ঢালাই দেওয়া শুরু করবেন, বিল্ডিং ছোট্ট একটা ভূমিকম্পে বিল্ডিংটা ধসে পড়বে। তো আমি তো নিচের কাজ এখনো শেষ করিনি। বাংলাদেশের মানুষের সামনে এনসিপি কে বাংলাদেশের মানুষ, আমরা কারা ভাই? আমরা একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা রাজনীতিতে এসেছি। আমাদের মতো মানুষদেরকে এখানকার লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে সমর্থন দিয়েছে। সমর্থন কেন দিয়েছে? তার মানে সে একটা নতুন কিছু চায়। সেই যে চাওয়াটা, এই চাওয়াটা তো আমি এখনো ভিশনটা এখনো পরিষ্কার করতে পারি, যে নতুন বন্দোবস্তের কথা বলছেন, ভিশনটা পরিষ্কার করতে পারা। মানুষ আসবেই, মানুষের সামনে কোনো অপশন নাই, মানুষ আসবেই। আচ্ছা, একজন সেই সাধারণ দর্শকের একটা ফোন আছে, ফোনটা নিই তারপর আসছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন।
আমি পিন্টু দুয়ারি। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে দুজন অতিথির কাছে। এই জুলাই অভ্যুত্থানের সময় থেকে একটা কথা রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছিল যে এনসিপি হচ্ছে জামাতের বি টিম, ঠিক আছে? তো আমার প্রশ্নটা হচ্ছে দুজন অতিথির কাছে, শেষ পর্যন্ত এনসিপি জামাতের সাথে জোট করে সেই সত্যতাই প্রমাণিত করলো কিনা, এটাই হচ্ছে আমার প্রশ্ন। জি ডক্টর রেজওয়ান, আপনার একজন দর্শক ফোন করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এর আগে অনেকে এনসিপি যারা বিরোধী ছিল তারা বলছিল একটা অপবাদের মতো বলতো যে এনসিপি হচ্ছে যে আমাদের বি টিম। তিনি বলছেন যে এই জোটের মাধ্যমে সেটি প্রমাণিত হয়ে গেল কিনা। আমি আপনার মানে যিনি দর্শক, সম্মানিত দর্শক ফোন করেছিলেন, সেটা হচ্ছে যে আসলে আমরা মানে বাংলাদেশ জামাত ইসলামের এ টিম, বি টিম, সি টিম হিসেবে আসলে বিভিন্ন পার্টির নাম আসলে শুনি, কিন্তু এনসিপির আমার মনে হয় যে আপনি অলরেডি জানেন যে 30 জন সম্ভবত ওনাদের এই পুরো সিদ্ধান্ত থেকে শুরু করে অনেক কিছু নিয়ে তাদের একটা আপত্তিপত্র মনে হয় দিয়েছেন। তো এই যে কিছু মানুষ তো ওখানে আছে, এবং আমরা আসলে যখন 5ই অগাস্টের বেশি দিন না হলো না, এই 1 বছর মধ্যে আমরা প্রথম থেকেই জানি যে এনসিপির ভেতরে এই দুই পক্ষের লোকই আসলে ছিল এবং আছে। তো সেইখানে ব্যাপারটা এরকম হয়েছে যে এই যে ন্যারেটিভটা দর্শক যে কথাটা বলেছেন, এই ন্যারেটিভটা কিন্তু এটা খুবই আনফর্চুনেট হলেও সত্য যে এই ন্যারেটিভটা খুব কনস্ট্রাকটিভলি আপনার যে বিগত রেজিম ছিল তারা ডে 1 থেকে প্রডিউস করার চেষ্টা করেছে যে এই পুরো গণঅভ্যুত্থানের আন্দোলন বা গণঅভ্যুত্থানের যত শক্তি সবাই হচ্ছে আসলে স্বাধীনতা বিরোধী একটি শক্তি, ঠিক আছে? এবং এই যে তাদের এই যে প্রজেকশন, এই প্রজেকশনটি কিন্তু আমাদের মতো বিভিন্ন মানুষজন যারা কিনা আসলে ভীষণ রকমের যে একটা অগণতান্ত্রিক চর্চা, মানে আপনার সাইবার আইন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, গুম, হত্যা, এই বিষয়ে এবং নির্বাচনহীনতা হয়তো বা শুধু ওই জায়গাটা থেকে, এবং এত এত প্রাণের মানে নাই হয়ে যাওয়া রাষ্ট্রের দায়িত্ব, হয়তো বা সেই জায়গাটা থেকে আমাদের মতো বেশ কিছু মানুষ এখানে যুক্ত হয়েছে, বিভিন্ন মানুষ রক্ত দেখে যুক্ত হয়েছে, কিন্তু বলা হয়ে থাকে এই পুরো ক্রেডিটটা, এই পুরো ম্যাপিংটা আপনার করা হয়েছে একটি পক্ষ, এবং এটা কি করেছে, এটি একদম সলিডলি আওয়ামী লীগের একটা এস্টাবলিশমেন্ট, যে এরা প্রতিষ্ঠা করবে যে আসলে এই পুরো মুভমেন্টটা ছিল হচ্ছে একটি স্বাধীনতা বিরোধী পক্ষ, একটি উগ্রপন্থী পক্ষ, এবং সেই যে তাদের ন্যারেটিভটা, এটা দুঃখজনক হলেও সত্য, যে কথাটা আমি আপনাকে প্রথমে বলেছি, অ্যালায়েন্স ইজ নট অনলি অ্যান অ্যালায়েন্স, রেদার এটা কিন্তু একটা রিপ্রেজেন্টেশনও, যেটা আপনাকে আমি বললাম না যে 4 দলীয় ঐক্যজোট বিএনপিকে বহন করতে হবে, ডাজন্ট ম্যাটার, বহন করতে হচ্ছে। এই যে ঘটনাটা ঘটানো হলো, এই ঘটনাটা দর্শক যে প্রশ্নটা করেছে ওই ডিসকোর্সটাকে লেজিটিমাইজ করে দিয়েছে, অর্থাৎ এটি এখন একটা লেজিটিমেট ট্রুথ হিসেবে সামনে আসা শুরু করেছে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা কথা বলি আপনাকে, সবচেয়ে বড় সংকট যেটা হয়েছে যে দেখেন, আমি বিভিন্ন জায়গায় বলেছি যে বাংলাদেশ জামাতে ইসলাম হিস্টোরিক্যাল যে তার যে অ্যাক্ট, ঠিক আছে, সেই অ্যাক্টের একটা যে কনসিকুয়েন্সেস বহন করার, এটার সলো দায়িত্ব বিএনপির উপরে বর্তায়, আওয়ামী লীগের উপরে বর্তায়। তাদের অনেক ভালোবাসায় হৃষ্টপুষ্ট হয়ে আজকে কিন্তু সেই জায়গাটা এসেছে। দুঃখজনক হচ্ছে ঠিক এই মুহূর্তে সে যখন আজকে তাকে বিএনপিও তার হাত ছেড়ে দিয়েছে, এবং আমি মনে করি এই হাত ছেড়ে দেওয়া হাত আর কখনোই ধরা উচিত না, এটা আমি বিএনপিকেও বলতে চাই, হাত ছেড়ে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে যে সে কিন্তু অন্য যাকেই নিক, সে নিয়েছে কাকে? আমরা কিন্তু দেখেন অন্য 8 দল নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মাথা ব্যথা সোললি এনসিপিকে নিয়ে। কেন বলেন তো? তার কারণ হচ্ছে এবার সে যে ভর করেছে তার উপরে। কেন? তার কারণ হচ্ছে আপনার যেই এই 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 এনসিপি তাকে কি করবে জানেন? এনসিপি তাকে নর্মালাইজ করে দিবে। ওই যে হিস্টোরিক্যাল যে ব্যাপারটা আছে সে নর্মালাইজ করে দিচ্ছে। সে বলছে যে তার একই সাথে এই করার, সে পুরাটাকে নর্মাল করে দেওয়ার একটা প্রচেষ্টা, রিহ্যাবিলিটেশন প্রক্রিয়ার একটা অংশ। এবং তার থেকেও বড় ব্যাপার, আমি যেটা স্পষ্ট বুঝি যে বাংলাদেশ জামাতে ইসলাম এনসিপির দিকে এমনি এত মানে এত আগ্রহ প্রকাশ করেনি। এনসিপি তো সদ্যজাত, হয়তো বা তারা একটা মিসিং করে গেছেন। সেটা হচ্ছে এবারই কিন্তু 35% ভোটার
তরুণ ভোটার। এই তরুণ ভোটারের সাথে এনসিপির ভোটার কারা? তরুণ ভোটার। আমি আমি মানে এটা মিন করে বলছি, এনসিপির ভোটারও কিন্তু তার জনপ্রিয়তা, সে যতটুকু ভোটই পাক সে তরুণদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবে। তো এই কারণে তার প্রতি ইন্টারেস্ট অনেক বেশি। সম্ভবত বিবিসি অথবা অন্য কোনো পত্রিকা হবে, আমার ধারণা বিবিসিরই একটি রিপোর্ট আমি দেখছিলাম, সেখানে দেখানো হচ্ছিল যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য জামাত ইসলাম অলরেডি কিছু স্ট্র্যাটেজি নিয়েছে। এটা কিন্তু 1 মাস আগের গল্প। তার কিছু সিলেক্টিভ নেতা সে তৈরি করেছে যাদেরকে সে পার করে নিয়ে আসবে। এজন্য সে কী করেছে, তার বিভিন্ন এলাকার যে কর্মী আছে সেই সকল কর্মীদেরকে নিয়ে যেয়ে সেই এলাকার ভোটারে রেজিস্ট্রেশন করিয়েছে। ইঞ্জিনিয়ারিংটা যখন হয়, দেখেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইজ ভেরি ডিফারেন্ট পলিটিক্স, রাইট? তো সেই জায়গাটাতে সে যে ওইটা নিয়ে আসে, কারণ তার কতগুলো টার্গেটেড নেতা আছে অ্যাট এনি কস্ট, সে এখান থেকে বের করে নিয়ে আসবে। আমার মনে হয় এনসিপিরও এমন কোনো ভূতালা মাথা আছে যে মনে করে যে কোনো মূল্যে আমাকে এখন সংসদে পার্লামেন্টে যেতে হবে। এই যে সংসদে পার্লামেন্টে যাওয়ার যে প্রক্রিয়ার অংশ, এই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পুরো ছকটা করা হয়েছে। আসবো আপনার কাছে ফরিদুল হক, আপনাকে সেটা জানতে চাইব, যখন আপনাদের ডক্টর তাসনিম যারা পদত্যাগ করলেন গতকালই, তখন আপনাদের একজন নেতা সারোয়ার তুষার, তিনি একটা টেলিভিশন টক শোতে যে বলেছেন যে তিনি এনসিপিকে ব্যবহার করে তিনি একটি প্রতিষ্ঠা পেয়েছেন, এখন সময় এসছে তখন এনসিপিকে তিনি ছুঁড়ে ফেলে দিয়ে এখন তিনি নিজে নির্বাচন করছেন। এই ধরনের বক্তব্য আপনাদের দল থেকে কিন্তু আসছে, দলনেতা থেকে। এটা আসলে ওনার ব্যক্তিগত মতামত কাউন্টার দেওয়া কঠিন, কিন্তু এই মতামতের মধ্যে কিছুটা অশ্রদ্ধার ব্যাপার আছে। এটা আমাদের কারোর ব্যাপারে করা ঠিক না। কারণ হচ্ছে দিন শেষে আমরা একই প্ল্যাটফর্মে কাজ করছি অথবা করেছি, কালকে আমরা একই প্ল্যাটফর্মে নাও থাকতে পারি। আমাদের একটা মিনিমাম শ্রদ্ধাবোধের জায়গাটা প্রত্যেকের ব্যাপারে থাকা উচিত। কারণ প্রত্যেকের আলাদা আলাদা রাজনৈতিক মতাদর্শ থাকবে, রাজনৈতিক আদর্শ থাকবে, রাজনৈতিক চিন্তা থাকবে। আমি একটা জিনিস এইভাবে দেখতে চাই যে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত খুবই প্রমাণিতভাবে বাংলাদেশ পন্থার বিপক্ষে না যায়, মানে অন্য কোনো দেশের এজেন্ডা সার্ভ না করে এবং মানুষের বিপক্ষে না যায় প্রমাণিতভাবে, ততক্ষণ পর্যন্ত আমি সেই মানুষটা যে রাজনীতি করুক তাকে আমি অশ্রদ্ধা করার পক্ষে না। তো এটা খুব স্বাভাবিক যে একই মানুষ একদম সারা জীবন একই রাজনৈতিক দল করে, এটা তো খুব কম মানুষের ক্ষেত্রে এটা ঘটে। কারণ রাজনীতি প্রতি মুহূর্তে বদল হতে থাকে, রাজনীতির বাকবদল হতে থাকে। এবং জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের পুরনো বহু রাজনীতিকে প্রশ্নের মুখে ফেলেই তো গণ অভ্যুত্থান হয়েছে। কারণ পুরনো কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়নি, একদমই আনকোরা নতুন কিছু ছাত্র নেতাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে। তার মানে হচ্ছে যে ওই জায়গাগুলো ফেল করেছে। এখন নতুন গড়ার যখন সময় আসবে তখন এই ভাঙা গড়ার মধ্যে দিয়ে কিন্তু এগোয়। আমি আজকে যে পজিশনে আছি এইটা 100% কারেক্ট, এইটা বলতে পারা যে কারোর জন্য আমি মনে করি এটা কিছুটা এইটা আসলে কেউ বলতে পারে না। এই জন্য আমি করলাম যে একজন দলের শীর্ষ নেতা যেদিন পদত্যাগ করেছেন সেই দিনই আপনাদের একজন শীর্ষ নেতা এই মন্তব্য করেছেন। আমার প্রশ্ন এখন যে আপনারা যারা এই জোটের বিরুদ্ধে কথা বলেছেন কিংবা বিপক্ষে মতামত দিয়েছেন, তারা দলের মধ্যে এখন কিভাবে ট্রিট হচ্ছেন? না, আমরা কিছুটা সমালোচিত হচ্ছি দলের মধ্যে, কিছুটা মানে এমন এসছে আমরা হয়তো অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছি, কোনো পক্ষ আমাদেরকে লেলিয়ে দিচ্ছে, এই ধরনের কিছু উস্কানিমূলক এসছে। এগুলো খুব সিরিয়াস কিছু না। আমি এখন পর্যন্ত মোটা দাগে আমি দেখছি যে এটা আমাদের একটা গণতান্ত্রিক সহাবস্থান, ভিন্নমতের সহাবস্থান নিয়ে আমরা চলছি। আরেকটা ব্যাপার আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে বটে, মানে পৃথিবীর অন্য জায়গার ব্যাপারটা আমি বলতে, মানে অন্য জায়গার তো পার্সপেক্টিভ ডিফারেন্ট, কিন্তু বাংলাদেশে যে বড় রাজনৈতিক দল যেগুলো হয়েছে সেখানে কিন্তু অন্তত বড় বড় দুইটা পক্ষ কিন্তু কি বলে দ্বন্দ্ব সংঘাত, কিন্তু সংঘাতটা আবার শারীরিক না, এটা আপনি মতাদর্শিক কিংবা আদর্শিক দ্বন্দ্বের মধ্যে বিকাশ একটা কথা আছে না, আদর্শিক দ্বন্দ্বের মধ্য দিয়ে একটা জায়গায় এসে উপনীত হয়েছে। এইটা মুসলিম লীগের ভেতরে ছিল, আওয়ামী লীগের ভেতরে ছিল, বিএনপির ভেতরে ছিল। এই বড় তিনটা দলই তো আমাদের এখানে এই ভূখণ্ডে অন্তত রাজনীতিতে মানে সাকসেসফুলি বড় দল হয়েছে। তো এই জায়গাতে জামাতের ব্যাপারটা ডিফারেন্ট, ওইটা আমি ওই বিতর্কে যেতে চাই না। জামাত একটা মানে কি বলে ধর্মীয় দল, তাদের বিষয়টা ডিফারেন্ট, কিন্তু তারাও কিন্তু অনেকগুলো ইন্টার পার্টি সংঘাতের মধ্য দিয়ে তারা এখানে এসছে। তাদের এখানেও পার্টির ভেতরে প্রশ্ন উঠেছে, একটা বড় অংশ পদত্যাগ করেছে, নতুন রাজনৈতিক দল হয়েছে। শিবিরের একটা বড় অংশ মানে ধরেন আমি কি বলবো, আমাকে গত 2 দিন আগেই কে যেন বলছিলেন যে শিবিরের 80% ছেলেরা জামাত করে না।
আবার ঢাকা ভার্সিটির নাকি এর সংখ্যা এর থেকেও বেশি। ঢাকা ভার্সিটির শিবিরের 90% ছেলেরাই নাকি জামাত করে না। তো এই যে সংখ্যা, এই যে সংখ্যা, তার মানে হচ্ছে যে এখানে অনেকগুলো ব্যাপার আছে। তা আমি মনে করি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের ভেতরে এরকম দ্বিমত থাকবে। এই দ্বিমতকে আমরা দলের ভেতরে বাইরে আমরা এটাকে আমরা ম্যানেজ করব, ট্যাকেল করব, দেন দল আগাবে। না হলে তো যেটা হবে যে ধরেন আমরা 30 জন এটা বলেছি, হয়তোবা 100 জন যে বলছে যে না এই জোটে যাওয়া উচিত, তাদের মতকে আমরা সম্মান করি। আমি আমরাও চাইবো যে তারাও আমাদের মতকে সম্মান করুক, এটা নিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব হইতে থাকুক। এই দ্বন্দ্বের পরে তো একটা জায়গায় যাবে এটা। তো এই যে প্রসেসটা, এই প্রসেসের কোনো খুব মানে কি বলে যে খুব সলিড প্রসেস আমাদের জানা নেই। আমরা এটা করতে করতে শিখবো, শিখে একটা জায়গায় যাব, যেতে পারবো কিনা সেটা সময় বলে দিবে। শান্তিপূর্ণভাবে হবে বলে আপনি আশা করছেন এখন পর্যন্ত? আমি এখন পর্যন্ত শান্তিপূর্ণ, কারণ আমরা আজকেও আমাদের অনেকে যারা এই বিরোধিতা করেছে তারা পার্টি অফিসে গিয়েছে, অন্যরা যারা আবার এটার বিপক্ষে পথ নিয়েছে তারাও একসাথে বসে আড্ডা দিচ্ছে, গল্প করতেছে, বিতর্ক হচ্ছে। সো দেখা যাক, টাইম উইল সি। ডক্টর রাজওয়ান, আপনার কাছে একটু জানতে চাইব, একদম অল্প সময় আছে মাত্র, যে এই এখন মোটামুটি নির্বাচনের মাঠ দুই দিকে ভাগ হয়ে গেল, দুটি জোটের মধ্যে এখন মোটামুটি বোঝা যাচ্ছে যে নির্বাচন লড়াইটা হবে। এই অবস্থায় আসলে রাজনীতি আপনি কোন দিকে দেখছেন? এটা আমি এই অবস্থায় রাজনীতির সবচেয়ে যেটা অশনি সংকেত হয়েছে, দেখেন এর আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের রাজনীতির যে স্টাইলটা ছিল সেটি হচ্ছে একদিকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ মানে বিএনপি একটা, অর্থাৎ একদিকে একটি দল যে কিনা নিজেদেরকে সেকুলারপন্থী বলে, আরেকদিকে ছিল একটি মধ্যমপন্থী দল। বাট এই বিদ্যমান সিচুয়েশনে গল্পটা এরকম চলে গেল যে একদিকে একটি মধ্যমপন্থী দল এবং আরেকদিকে একটি ধর্মীপন্থী দল, যেটা সত্য কথা যে একে একক ধর্মপন্থের দল, এইরকম একটা ভাগাভাগি হয়ে গেল। এবং এর প্রেক্ষিতে যে সংকটটা তৈরি হলো, দেখবেন আপনি সারা দুনিয়াময় এই জিনিসটা কিন্তু ছিল। এটা খুব মানে ড্যামেজিং একটা রাষ্ট্রের জন্য, কারণ কখনোই একটি মত বা একটি চিন্তা আদর্শ চিন্তা হতে পারে না। আরেকটা কথা আমি বলতে চাই, একটা প্রশ্ন ফরিদ, যদি 8 দলের সাথে জোট হয় তাহলে কি এনসিপির যারা ভোট করবেন তারা কি দাঁড়িপাল্লার সাথে ভোট করবেন, নাকি সেই প্রতীক যে প্রতীকের জন্য এত কষ্ট সেটার জন্য করবেন? এনসিপির যারা করবে তারা শাপলাকলিতে করবে, তারা শাপলাকলিতে করবেন, এটা তারা অ্যালাউড? আচ্ছা, তাহলে ঠিক আছে, অ্যালাউড না মানে এটাই নিয়ম, এটা করতে হবে, ওটাই করতে হবে, নাহলে দলে যোগ দিতে হবে, নাহলে দলে যোগ দিতে হবে না। তাহলে এটাও একটা দেখার বিষয় যে এখন পর্যন্ত, এখন সবচেয়ে বড় যেটা বিষয়, আপনি রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে যে একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে মানুষ যেখানে বিশ্বাস করে, দেখেন একটা কথা আমি খুব স্পষ্ট করে বলতে চাই, মা মাটি দেশ, দেশের সাথে গাদ্দারি, যে দেশকে আমি ওন করি নাই, সে যে পার্টি হোক না কেন, যে কখনো দেখেন বাইরের মানুষ এসে আমার উপর অত্যাচার করেছে, কোনো সংকট নেই, কারণ সে বাইরের মানুষ। কিন্তু আমার পাশের মানুষটা যখন আমার উপরেই অত্যাচার করেছে এবং এই দেশের স্বাধীনতাটাকেই অস্বীকার করেছে, সেই যে একটা চিন্তা, সেই চিন্তাটা আমরা বহন করি, এবং ওই চিন্তার শক্তিশালী হয়ে যাওয়াটা এই রাজনীতির জন্য খুবই হতাশাজনক। অর্থাৎ নতুন যে সম্ভাবনা ছিল, যেটা আমরা সবাই চেয়েছি, যে আমরা কোনো না দিল্লি না পিন্ডি, হ্যাঁ, না ভারত না পাকিস্তান, আমরা বাংলাদেশ চাই, সেই সম্ভাবনাটা শূন্য হয়ে গেল। ফজলুল হক, জানতে চাইবো, আপনি যেহেতু এনসিপির একজন নেতা, আমি জানতে চাইবো যে 30টা আসনে যদি এনসিপি থাকে, 30টা আসনে শাপলাকলি থাকবে, 270 আসনে শাপলাকলি থাকবে না। একজন এনসিপির রাজনৈতিক কর্মী হিসাবে এই ব্যাপারটা আপনার কেমন লাগছে এখন? আমি তো এটা শুরুতেই বললাম যে আমরা যে কারণগুলোর মানে যে সমস্ত কারণগুলোর কারণে আমরা এই প্রতিবাদটা জানিয়েছি, তার ভিতরে এটা অন্যতম একটা প্রধান কারণ, যে অন্য আসনগুলোতে শাপলাকলির যে ভোটার তৈরি হয়েছিল ইতিমধ্যে, সেটা 1% হোক, একটা আসনে 1% ভোটার শাপলাকলিতে ভোট দিতে চায়। তো আমার আসলে কি বলবো, যে আমি যেটা মনে করি অ্যাজ এ এনসিপি, আমার এই রাইটই নাই যে আমি তার এই অধিকারটা কেড়ে নিব। আমার কাজ হচ্ছে তার এই অধিকারটা বাস্তবায়ন করা, বিকজ ওই 1% মানুষ যে একটা আসনে আমাকে ভোট দিতে চায় শাপলাকলিতে, তার এজেন্সির ভয়েস হচ্ছে আমি। আমার তো এনসিপি আকারে আলাদা কোনো এজেন্সি নাই, যে মানুষগুলো আমাকে সমর্থন দিয়েছিল তারাই আমার এজেন্সি। তো এই যে এজেন্সি, এই এখন তাহলে কি হলো, এখানে আমরা তাদের এজেন্সিকে একটা ঝুঁকির মুখে ফেলে দিলাম, সে এখন কোথায় যাবে, সে কি তাহলে মানে কি বলে যে অন্য মার্কায় ভোট দিবে, নাকি সে মানে ভোট দেওয়া থেকে বিরত থাকবে, এই যে জায়গাটা। কারণ সে যদি অন্য মার্কায় ভোট দেওয়ার মানুষ হতো তাহলে তো সে আমার কাছে আসতো না, অলরেডি তো এই মার্কাগুলো শেষ মুহূর্তে জোট করা মানে কি এনসিপি কেউ যেন স্বতন্ত্র না করতে পারে এমন কোনো কৌশল? না, স্বতন্ত্র না করতে পারা সেটা মানে স্বতন্ত্র চাইলেও বলে যে এমনি তো এটা কঠিন। আর হচ্ছে যে
মানে স্বতন্ত্র কেউ করতে চাইলে যেই ওইরকম প্রস্তুতি আসলে কারোর মধ্যে ছিল না। তো এইটা আসলে এরকম কৌশল কিনা আমি আসলে এত ক্রুয়েলি বলতে চাই না। সো আমি জানি না, আমার ধারণা এটা তাদের আলাপ আলোচনার কারণে দেরি হয়েছে যারা এই প্রক্রিয়ার মধ্যে ছিল। সো এত রুটভাবে তারা দেখেছে এটা হয়তোবা না, আবার হতেও পারে, আমি শিওর না এই ব্যাপারটা। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই আলোচনা নিশ্চয়ই আরও অনেক দিন চলবে, আমরা নিশ্চয়ই পরে আরও আলোচনা করবো। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 18 এর সঙ্গে থাকবেন।